সবাইকে ঈদের শুভেচ্ছা। প্রিয় দর্শক, এই ঈদে নিউজ 24-এর বিশেষ আয়োজন স্যান্ডেলিনা সোপ নিবেদিত অদম্য নারী পাওয়ার্ড বাই বিউটিনা ফেস ওয়াশে আপনাদের সবাইকে আমন্ত্রণ। পুরো আয়োজনে আমি জান্নাতুল কলি আপনাদের সঙ্গে থাকব এবং আজকে আমাদের এই আয়োজনে অদম্য নারীর গল্প শোনাতে এসেছেন আপনাদের সবার পছন্দের এবং আমাদের প্রিয় মুখ সংসদ সদস্য ডাক্তার মাহমুদা ইন্তু। কেমন আছেন? জি আপা, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি। ঈদের শুভেচ্ছা আপনাকে। আপনাকেও ঈদের শুভেচ্ছা। আমরা এই আয়োজনে চেষ্টা করছি এমন কিছু গল্প সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে, যেই গল্প শুনে মানুষ অনুপ্রাণিত হবে, যেই গল্প শুনে মানুষ তাদের নিজেকে বদলে ফেলার যে স্বপ্ন, সেই স্বপ্ন দেখতে পারবে। আপনাকে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন সংসদ সদস্য হিসেবে নয়, একজন ডাক্তার হিসেবে নয়, আপনি একজন মানুষ হিসেবে কিভাবে বেড়ে উঠেছেন সেই গল্প শোনার জন্য। তবে শুরুতেই আপনার নতুন পদবি, আপনি মাননীয় সংসদ সদস্য হয়েছেন, সেই কারণে শুভকামনা। কেমন লাগছে আগে সেই গল্প দিয়ে শুরু করি। সংসদ সদস্য হিসেবে কেমন লাগছে? একদম সত্যি বলে একটু প্রেশার লাগছে। আচ্ছা, কেমন গেল মানে এই একটু প্রেশার ঘোষণার পর? কারণ আমার কাছে মনে হয়েছে জনগণের এক্সপেকটেশন আমার প্রতি অনেক বেশি। যেহেতু সংসদ সদস্য হিসেবে নারী সংরক্ষিত আসনে যারা কাজ করেন তাদের কিন্তু কাজ করার স্কোপ কম। সো সেইখান থেকে আমার কাছে মনে হয় যে যারা আমার প্রতি এত এক্সপেকটেশন নিয়ে আছেন, যেমন 2 দিন আগে আমার স্কুল থেকে আমাকে ফোন করেছেন যে তুমি যে স্কুল থেকে ক্লাস 8-এ বৃত্তি পেয়েছো, সে স্কুলের খবর কি তুমি জানো? সেখানে প্রতিদিন আমরা সকালবেলা ফ্যান স্কুলে নিয়ে যাই, স্কুল থেকে মানে যাওয়ার সময় খুলে নিয়ে যাই, কারণ আমাদের স্কুলের বেড়া নাই। আচ্ছা, তো আমি তো আসলে এইসব জায়গায় নতুন, আমি ভাবছিলাম যে স্কুলটার জন্য আমি কি করতে পারি। বা সেই জায়গা থেকে আমি জানি যে সংসদ সদস্যদের, নারী সংরক্ষিত আসনের সংসদ সদস্য যারা থাকেন তাদের বাজেট কম, আবার ওখানে অলরেডি একজন এমপি থাকেন, তো সেই জায়গায় কাজের সমন্বয়ে অসুবিধা হতে পারে। তো সব মিলে আমি একটু চিন্তিত যে আমি আসলে কিভাবে নিজেকে গোছাবো, কিভাবে জনগণের চাহিদা, এক্সপেকটেশন আমি পূরণ করব। সব মিলে একটু মানে প্রেশার ফিল করছে। আরেকটা প্রেশার আছে, এখন সবাই নানান প্রোগ্রাম, নানান সব কিছুতে ডাকছে, যেটা আমি সময় দিতে পারছি না এবং নিজের জন্য একটু পড়ার সময় পাচ্ছি না। সব মিলে একটু প্রেশার যাচ্ছে আর কি। আপনি আপনার ছোটবেলায় স্কুলের কথা বলছিলেন। একটা মানুষের গল্প যখন আসলে আমরা জানতে চাই, ছোটবেলা থেকেই গল্পটা শুরু করার চেষ্টা করি। স্কুলের গল্প তো আমরা শুনলাম, আপনি বৃত্তি পেয়েছেন সেই গল্প শুনলাম। ছাত্রী হিসেবে ভালো ছিলেন সেটা বলার অপেক্ষা রাখে না, কারণ আপনি একজন ডাক্তার, অনেক পড়াশোনা করতে হয়েছে। কিন্তু বেড়ে ওঠা ছোটবেলা সেই গ্রাম, সেই গল্পটা শুনবো। কোথায় ছিলেন, পড়াশোনায় কেমন ছিলেন, বাবা মায়ের সন্তান হিসেবে কেমন ছিলেন? বড় হয়েছি উপজেলা শহরে, খুব একটা গ্রাম যে সেটা না। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এবং সেখানকার স্কুল কলেজের পড়াশোনা বেশ ভালো। আমাদের সময়ে আমাদের যারা ক্লাসমেট ছিলেন, জুনিয়র সিনিয়র ছিলেন, ওরা সবাই মেডিকেলে, বিশেষ করে আমার ফ্রেন্ড যে ফার্স্ট গার্ল ছিল, আমি ফার্স্ট ছিলাম না কখনোই। আমার যে ফ্রেন্ড ফার্স্ট গার্ল, ও হচ্ছে বরিশাল মেডিকেলে ডাক্তার, ওখান থেকে পাশ করেছে। আমার সেকেন্ড গার্ল যে, ও এখন জজ। থার্ড যে, ও প্রশাসন ক্যাডারে আছে। আমি হচ্ছে ফোর্থ, ফিফথ এরকম পজিশনে ছিলাম। তো চিন্তা করেন, একটা স্কুলে 4th, 5th, 6th পর্যন্ত আমরা সবাই ভালো জায়গায় আছি, যেটা আসলে এই যে ভিকারুন্নেসা বড় বড় স্কুল যেগুলো, এগুলোতে হয়। তো সেই জায়গা থেকে আমার স্কুলটা খুব ভালো স্কুল ছিল, আমাদের পড়াশোনার পরিবেশটা খুব ভালো ছিল। আমি বড় হয়েছি বেতাগিতে, আমার স্কুল কলেজ ওখানে, আর বাবার ব্যবসা বাণিজ্য ওখানে ছিল। বাট আমি ক্লাস 8-এ বৃত্তি পেয়েছি হচ্ছে কাঠালিয়া স্কুল থেকে। মানে আমি যে আসনের ছিলাম, যে আসনের মনোনয়ন নিয়েছিলাম, আমার দাদা ওখানকার চেয়ারম্যান ছিলেন। তো সেই জায়গা থেকে এটার পেছনে একটা কারণ হচ্ছে যে আমার দাদা মারা যাওয়ার আগে আমাদেরকে বলে গিয়েছিলেন যে তোমরা যে কেউ আমার যে রাজনৈতিক, উনি আসলে রাজনৈতিক ছিলেন এরকম না, আমাদের সময় যারা চেয়ারম্যান ছিলেন তারা অতটা রাজনৈতিক, মানে জনগণের প্রতিনিধিত্ব ছিলেন। তো তোমরা যেন কেউ একজন আমার হালটা ধরো। সেই জায়গা থেকে আমি মানে এই জায়গায় আমার সবসময় মনের মধ্যে চিন্তা আসতো, কিন্তু হতে চাইতাম আবার ডাক্তারি। মানে ছোটবেলায় ডাক্তার হবারই ইচ্ছাই ছিল। ডাক্তার হতে গেলে তো প্রচুর পড়াশোনা করতে হয়। আমি জানি যে আমার বন্ধুরা যারা ডাক্তার হচ্ছে, মোটামুটি ওই 4 বছর ওদের কোনো খোঁজ খবর পাওয়া যায়নি।
সেক্ষেত্রে একজন ডাক্তার হয়ে রাজনৈতিক ইন্টারেস্ট রাখা এবং এই পথ চলাটা কিছু সময় তো আসলে এই কাজে দিতে হয়। কিছু সময় বলছি এই কারণ আপনার একটা মতাদর্শ একদিনে গড়ে ওঠে না, সেটার পেছনে সময়, আলাপ আলোচনা, একটা পথ চলার প্রয়োজন পড়ে। একজন ডাক্তার আবার সেই রাজনীতিবিদ, এই কম্বিনেশনটা কিভাবে হলো? এটা আসলে জুলাই আমাদেরকে এই পথে নিয়ে এসছে। আমি কখনোই চিন্তা করি নাই যে আমি রাজনীতিতে আসবো। আমার একটা ভেতরে থাকে না যে কিছু মানে আমি ইলেকশন করবো, এগুলো আমি বাসায় বারবার গল্প করতাম। ইভেন আমি এটা কি জুলাইতে নাকি জুলাইয়ের আগে, হ্যাঁ। কিন্তু কিভাবে করব এসব নিয়ে আমার কখনোই প্ল্যান ছিল না। আচ্ছা। এবং জুলাইয়ের একটা আকাঙ্ক্ষা থেকেই আমি এখানে এসেছি, কারণ আমি নিজের চোখে আমার 10 হাত দূরত্বে একটা বাচ্চাকে গুলি খেয়ে মারা যেতে দেখেছি এবং আমার গুজবাম্প হচ্ছে। তো এই যে জুলাইয়ের সময় যে মৃত্যুর দৃশ্যগুলো, এবং আমার বাচ্চা আছে নিজের, যেই বাচ্চাটা মারা গেছে ও হচ্ছে ক্লাস 9-এ পড়ে। তো এই যে দৃশ্যগুলো, এগুলোই আমাদেরকে রাজনীতিতে টেনে নিয়ে এসছে। আর মাঝখান থেকে তাও আমি ভাবি নাই যে আমি এরকম একটা প্ল্যাটফর্মে চলে আসবো। তো ওখান থেকে ওরাই আমার সাথে যোগাযোগ করেছে, তারপর তো আমার একটা ইন্টারেস্টের জায়গা ছিল, সেই জায়গা থেকে আমি এখানে এসেছি। প্রতিটা গল্পের একটা উত্থান থাকে, একটা পতন থাকে, একটা ঢেউয়ের মতো থাকে প্রত্যেকটা গল্প। আপনি যখন আপনার গল্পটা বলছেন, জুলাইয়ের কথা যখন বলছেন, আপনি একজন মা, একজন স্ত্রী, একজন ডাক্তার, আপনার দায়িত্বটা অন্য যে কারো, অর্থাৎ ছাত্রছাত্রীদের চাইতে একটু বেশি ছিল। এই যে জীবনকে পরোয়া না করে প্রতিদিন এই একই ঘটনার জন্য বের হওয়া, এটা তো এক ধরনের সাহস প্রয়োজন হয়। নেতৃত্বের কথা বাদ, এই সাহসটা জোগানোর ক্ষেত্রে পরিবার, পরিজন বা বাকি মানুষের যদি জায়গা বলি, কোন জায়গা থেকে এই স্পৃহাটা এসছে? আমার হাজব্যান্ড আমার সব কাজে মানে সাহস দেয়, সাপোর্ট দেয়, সব কাজে। আমার কাছে মনে হয় যে আমাকে একটু একটু করে বড় করে তুলেছে আমার শ্বশুরবাড়ি, আমার হাজব্যান্ড। আমার মা অনেক সাহসী, তিনি আমাকে অনেক সাহস দেয়, কিন্তু কোনো মাই বাচ্চাদেরকে রাস্তায় দেখতে চায় না। হ্যাঁ, আমি যখন আন্দোলনে যাইতাম প্রতিদিনই, আমি কিন্তু, আমার মা জানতো না, আমার মা জানতো আমি ডিউটিতে যাই। হ্যাঁ, একদম মানে আম্মু এখনো জানে কিনা আমি জানি না, ওইভাবে সরাসরি বলা হয় না, যে মা জানতো আমি ডিউটিতে যাই। কিন্তু আমার প্রথম যেদিন গেছি ওই দিন আমার হাজব্যান্ডকে বলি না, তো এসে যখন আমার হাজব্যান্ডকে বলছি তখন সে বলে খুব ভালো করছো, অবশ্যই যাওয়া উচিত, প্রত্যেকের যাওয়া উচিত, আবারও যাবা। হ্যাঁ, তো এই জায়গাটা, এবং ওই দিন এসে আমি এই ফেসবুকে একটা স্ট্যাটাস দিই যে আমার হাজব্যান্ড আমাকে এভাবে বলেছে, এবং আমার তো একটা গ্রুপ আছে, মেয়েদের একটা গ্রুপ আছে, তো ওখানে ওরা বলছে যে আপু আপনার হাজব্যান্ড এটা বলেছে, আমি কালকে আমার হাজব্যান্ডকে পাঠিয়ে দিব, আমার যেহেতু আপনার মতো সুযোগ নাই, আমি আপনাকে আমার হাজব্যান্ডকে, আমার ভাইকে পাঠিয়ে দিব। এবং সত্যি আমার এই স্ট্যাটাস দেখে অনেকেই ওদের ভাই, ওদের হাজব্যান্ডকে পাঠিয়ে দিয়েছে মাঠে, যে যাও, যা হবার হবে। মাহমুদা তো আপনি যখন এই কথা বলছেন, আমি দেখতে পাচ্ছি আপনার চোখ ছলছল করছে। এই গল্পগুলো আসলে শুধু পারিবারিক গল্প না, একজন মানুষ, একজন নারীর পারিবারিক এই গল্প যখন আসলে আরও মানুষ জানে, অনুপ্রাণিত হয়, এই গল্পগুলো মানুষের কাছে পৌঁছায় হয়তো খুব কম, কিন্তু একটা মেয়ের জীবনে নিজের বাবা মায়ের পরিবার যেরকম জরুরি, মেয়ের বেড়ে ওঠার ক্ষেত্রে আপনি যেমন বললেন না, একটু একটু করে আপনাকে বড় করেছে, এটা হাজব্যান্ড অথবা পার্টনারের খুব বড় একটা ভূমিকা থাকে। মানে প্রত্যেকটা অদম্য নারীর ছুটে চলার পেছনে এই ভূমিকাটা কতখানি গুরুত্বপূর্ণ আপনি আপনার মতো করে বলবেন? আমার কাছে মনে হয় যে আমার যদি সুযোগ থাকতো, আমি পার্লামেন্টে গিয়ে, আমি জানি না এই কথাটা হয়তো পলিসির মতো হবে না, কিন্তু এটাও একটা মেসেজ যে আমি আজকে পার্লামেন্টে দাঁড়িয়ে আছি, এখানে কার কার ভূমিকা আছে। 2 জন নারী, হ্যাঁ, আরেকজন পুরুষ। 2 জন নারীর মধ্যে 1 নম্বরে যদি বলতে হয়, সে আমার শাশুড়ি। সেকেন্ড যিনি, উনি আমার মা। থার্ড পুরুষের মধ্যে হচ্ছে আমার হাজব্যান্ড। হ্যাঁ, তো এই যে আমার পেছনে একটা মেয়েকে শ্বশুরবাড়ি যদি সাপোর্ট দেয়, শাশুড়ি যদি সাপোর্ট দেয়, সে একজন এমপি হতে পারে, মন্ত্রী হতে পারে। এবং এই জায়গা থেকে এটা পার্লামেন্টে দেখানো উচিত যে একটা মেয়ে শাশুড়ির সাপোর্টে গিয়ে মাঠে, ময়দানে, পার্লামেন্টে জনগণের জন্য কাজ করতে পারে। এটা আমার জন্য এটা একটা ব্লেসিং। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মানে আমার শাশুড়ি আমাকে যে পরিমাণ সাপোর্ট দিয়েছে, ট্রুলি মানে
এটা কোনো মেয়ে, আমার মনে হয় না বাংলাদেশে এরকম কোনো মেয়ে আছে যাকে শাশুড়ি মেডিকেলে পড়াইছে আমার প্রত্যেকটা কাজে। ধরেন আমি আজকে এখানে প্রোগ্রামে আসবো না, মাকে বলে আসি এরকম যে মা আমার কিন্তু আজকে একটা প্রোগ্রাম আছে, আপনি কিন্তু দোয়া করেন প্রোগ্রামটা যেন ভালো হয়। এবং আমার কাছে মনে হয় ওইটা আমার সাপোর্ট। হ্যাঁ, এবং মা তো বয়স্ক হয়ে গেছে, আর আম্মুকেও ওইভাবে বলি না, আম্মু হয়তো বাচ্চাদের নিয়ে ব্যস্ত, কিন্তু আমার শাশুড়ির মানে আমার কাছে মনে হয় আমার বন্ধু একটা পাশে আছে, তিনি সবসময় হচ্ছে আমার জন্য দোয়া করছে, আমাকে পথ দেখাচ্ছে। অথচ তিনি অনেক বেশি স্মার্ট তা না, খুবই বয়স্ক, খুবই, কিন্তু তার চিন্তা ভাবনা, তার মানে আচরণ, তার সব কিছু খুবই আধুনিক। আমি একটা মেয়ে তার ঘরে এসেছি, তিনি কখনোই আমার রুমটা সবসময় তিনি গোছায় রাখতেন আলাদা করে, ওই রুমে কাউকে ঢুকতে দিতেন না। এটা বউয়ের রুম, এটা তার প্রাইভেট স্পেস, এটা কোনো শ্বশুরবাড়ি দেয় আপনি বলেন? এটা মানে এই যে জায়গাগুলো তার কাছ থেকে আমি যা যা শিখেছি আমার জীবনে, তিনি হচ্ছে আমাদের কাছ থেকে নিয়ে নিয়ে বাইরের মানুষকে লোন দেয়। হ্যাঁ, আমার জীবনে তার কাছ থেকে আমি যে বলে মা আমাকে মানুষ অনেক গালিগালাজ করে, দেখেন ছবি এডিট করছে, হ্যাঁ আমি রাজনীতিতে নামছি, এগুলোতে আপনাকে কেউ এসে দেখাতে পারে, বলে যে তুমি এগুলা নিয়ে কিছু মনে করো না, তুমি তোমার মতো আগায় যাও। কেউ যদি তোমাকে হচ্ছে মানে কেউ একটা গালি দিলে তুমি তাকে জড়ায় ধরবা। তা আমি বলি মা আজকাল জীবনে এরকম হয় না, যেমন এটা বলা ঠিক না, আমি বলবো না, যেমন একজনই অনলাইনে, নাম ধরে বলবো না, অনলাইনে আমাকে একটা খুব কথা বলছে যে অমুক জায়গার দাসী হ্যান ত্যান। তা আমি তাকে খুব ভালোভাবে বলতে চাইলাম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যে আপা আপনি যে কথাটা বলছেন এটা ভুল বলছেন। তখন সে বলে কি যে আমি আসলে ভালো মানুষই দেখাচ্ছি মানুষকে। তাহলে আপনি দেখেন কেউ গালি দিলে তার পরিপ্রেক্ষিতে আপনি তাকে ভালো বললে সে বলবে যে এটা অভিনয় করেন। তারপর মায়ের কথা আমি এখন মানার চেষ্টা করি। আমার শাশুড়ি অনেক জীবন এত সুন্দর এবং জীবনটা শান্তির হয়েছে। আমার শাশুড়ি তার ছেলে মেয়েদেরকে সুন্দর করে মানুষ করেছে দেখে, আমার ননদদের সুন্দর করে মানুষ করেছে দেখে আমার জীবনটা সুন্দর হয়েছে, তার ছেলেকে সুন্দর করে মানুষ করেছে দেখে আমার জীবনটা সুন্দর হয়েছে। তো এইখানে এতগুলো কথা আমি কেন বললাম, এই কথাগুলো না মানুষের জানা উচিত, অবশ্যই জানা। আপনি ভবিষ্যতে শাশুড়ি হবেন, শাশুড়ি নিয়ে না মানুষের মধ্যে কি পরিমাণ একটা মানে এক ধরনের ফোবিয়া, এক ধরনের ফোবিয়া। আমরা যারা আমার তো 2 মেয়ের মা, আমি তো শাশুড়ি ওইভাবে হব না, ছেলেদের মানে জামাইদেরকে মানুষই, কিন্তু মানুষের জানা উচিত একটা মেয়ে বিয়ে করে সঠিক পরিবেশ পেলে সে কত দূর যেতে পারে। বাহ, এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। খুব সুন্দর গল্প আমরা জানলাম, অসংখ্য ধন্যবাদ। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব। হ্যাঁ, বিরতিতে যাবার আগেই দর্শকদের বলতে চাই, দর্শক এই যে গল্প আমরা শুনছি সেই গল্প একজন নারীর, সেই গল্প আপনার আমাদের সকলের হতে পারে। পারিবারিক জীবনের যে কলহ অথবা পারিবারিক জীবনের যে বাধা, সেইগুলো থেকে একটু বেরোতে পারলে নারীরা কত দূর যেতে পারে তার একটা গল্প আমরা শুনলাম। কথা আরও হবে এক ছোট্ট একটা বিরতির পর। দেখছেন স্যান্ডেলিনা সোপ নিবেদিত অদম্য নারী, পাওয়ার্ড বাই বিউটিনা ফেস ওয়াশ। ছোট্ট একটা বিরতির পর ফিরছি। আরও একবার আমন্ত্রণ, আপনারা দেখছেন স্যান্ডেলিনা সোপ নিবেদিত অদম্য নারী, পাওয়ার্ড বাই বিউটিনা ফেস ওয়াশ। আরও একবার আমন্ত্রণ আপনাকেও। আসলে এই ঈদের নানা রকম ব্যস্ততায় আপনি আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আলাদা করে ধন্যবাদ। ঈদ ছোটবেলায় কেমন কাটতো মাহমুদা মিতুর, আমরা একটু ছোট করে শুনি। অ্যাজ ইউজুয়াল আমাদের ওই সময় 90s কিডদের যেরকম কাটতো, জামা কাপড় নিয়ে অনেক বেশি, জুতাটাও জামার সাথে বিছানায় উঠায় রাখা, কয়টা জামা কাউকে দেখানো যাবে না, তারপর হচ্ছে কয়টা জামা হলো কাউন্ট করা। এই যে মানে এখনকার বাচ্চাদের মধ্যে এত বেশি নাই। আমাদের তখন যেমন আমরা এখনকার বাচ্চারা 5টা 10টা 20টা জামা পায়, আমরা কিন্তু এত বেশি পেতাম না। আমাদের ওই 2টা বা একটা দাদা দিত, একটা চাচা দিত, সব মিলে 3টা হাইয়েস্ট। তো ওইটার যে ফিলিংসটা ছিল আমি দেখি না এখনকার বাচ্চাদের এরকম আছে। যদি আমার ছোট মেয়েটা খুব একটু সাজুনিকে হয়েছে, বাট ওই ফিলিংসটা ওদের মধ্যে নাই। আমাদের সময় ছিল ভোরবেলা শীতের সময় উঠে গোসল করা, ওই সময়টা আসলে সুন্দর ছিল। এখন তো অনেক বেশি পাওয়াও হয়, বাচ্চারা অনেক বেশি পায়ও, যার কারণে ওই পাওনার বেশি পাওয়ার মধ্যে আমাদের সেই স্বল্প পাওয়ার আনন্দটা ওরা পায় না। আর একটা জিনিস যে এখন
রান্না হয় না, বরিশালে মলিদা রান্না হতো ঈদের সময়। আমি আচ্ছা। জানি না আপনি কখনো খেয়েছেন আমি কিনা। আমি শুনেছি, আমি চালের জানি। গুঁড়ো দিয়ে তারপর নারকেল মেশানো হয়। হ্যাঁ, নারকেল হ্যাঁ, মেশানো হ্যাঁ। হয় এবং নারকেলটা একটা তেল থাকে মলিদার উপরে, এটা জমে যায়, ওটা একটা টেস্ট থাকে। ওইটা এখন কেউ রান্না করে না। আচ্ছা। যদি আমি বাসায় মাঝে মাঝে বলি যে এটা তো এই জিনিসগুলো আমরা আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে আর কি। বাচ্চারা এগুলো। আপনি রান্না করেন? হ্যাঁ, আমি রান্না করতে খুব পছন্দ করি এবং আমি রান্না করি, এবং অ্যাজ এ একদম ঘরোয়া মেয়ে বলতে যেটা বোঝায় ওই জিনিসটা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আছে আমার মধ্যে আর কি। বাহ, চমৎকার। তাহলে এই ঈদে কি কি রান্না করলেন বাসায়? ঈদে গরুর মাংস সাধারণত আমি শ্বশুরবাড়ির রান্না বান্না আমার যা আছে ও হেল্প করে, বাট আমি শ্বশুরবাড়ি গেলে সাধারণত আমি রান্না করি এবং আমি ওইভাবে রান্না করি মশলা নিজে বেটে। আচ্ছা। তারপর হচ্ছে পেঁয়াজ বাটা, মশলা বাটা, জিরা বাটা। আমরা বরিশালে যেমন, মানে আমি অন্য জায়গায় দেয় কিনা, অন্য জায়গায় even জিরার ফাঁকি দেয়, আরো কিছু কিছু দেয়, এটা আমরা কাঁচা জিরা বেটে দেই। আচ্ছা। এবং এই কাজগুলো আমি করি। ঈদের দিন বুয়া আসে না, আগে বেটে রাখলে স্মেলটা থাকে না, এবং আমি বাটা মশলা দিয়ে রান্না করতে খুব পছন্দ করি, তো নিজে বাটি নিজেই রান্না করি। আর আরেকটা হচ্ছে যে সকালে পায়েসটা আমার যা রান্না করে, এবং আমার ননদ একটা খুব ভালো রেসিপি রান্না করে, ও হচ্ছে চটপটি রান্না করে। বাহ, মানে সবাই যার যার বেস্ট রেসিপিটা নিয়ে মোটামুটি ঈদ হয়। হ্যাঁ, ঈদ হয়। ঈদের আসলে দর্শকরা নানা রকম গল্প শুনতে চায়। আমরা অদম্য নারীদের গল্প বলি। একটা নারীর বেড়ে ওঠার ক্ষেত্রে নানা রকমের প্রতিবন্ধকতা থাকে। একজন নারীকে প্রথমত বড় প্রতিবন্ধকতা হচ্ছে সে একজন নারী, তারপর তার বিয়ে হয়, সন্তান, পরিবার, পড়াশোনা সব কিছু সামলে তাকে সামনে এগিয়ে যেতে হয়। আপনি মা হয়েছেন, আপনি ডাক্তারও এখন, মানে এই পড়াশোনা এবং সন্তান সব কিছু একসাথে কিভাবে ম্যানেজ করেছেন যখন পড়াশোনা করেছেন? আর ডাক্তারি পড়ালেখাটা আসলে কেমন মাহমুদা মিতু? ডাক্তারি পড়ালেখা কেমন এটা হচ্ছে বোঝানো যাবে না। আমাদের অনেক খুবই একটা, যেমন আমি কিন্তু সবাই আমাকে মনে করে যে আমি খুব রিজার্ভ, মানে কি বলে, আমি কিন্তু নাচ করতাম। আচ্ছা। হ্যাঁ, আমি নৃত্যশিল্পী ছিলাম। আমার স্কুলে আমি পরিচিতি ছিলাম নাচের জন্য। আমি গান গাইতাম। আমাদের সময় জারি গান ছিল, আমি জারি গান করতাম, বিতর্ক করতাম, আবৃত্তি করতাম। তো মেডিকেলে আসার পরে মানে আমার জীবনটা এরকম হয়ে গেছে, কারণ আমি আপনার সাথে একটু আগে গল্প করছিলাম যে আমি কিন্তু 3 মাসে প্রেগনেন্সি নিয়ে মেডিকেলে ভর্তি হয়েছি। ওটা আমার হাজবেন্ডই আমাকে ভর্তি করেছে এবং আমি পড়তে চেয়েছি, ওই অবস্থায় আমি পড়তে চেয়েছি। তো আমি নাচ করতাম, গান করতাম, কিন্তু মেডিকেলে আসার পর না আমার আর কোনো কিছু ইচ্ছা করতো না। আমাদের যে মানে ফিজিওলজির একটা বই আছে গাইটন, হ্যাঁ, আমার হাজবেন্ড খুব ব্রিলিয়ান্ট, আপনি অত ব্রিলিয়ান্ট না, কিন্তু ও বলতেছিল যে গাইটন দেখে যেদিন ফার্স্ট দিন খুলছি সেদিন আমি কান্না করছি। সে হচ্ছে কান্না করছে, তাহলে আমার অবস্থা কি বোঝেন? আচ্ছা। আমার কাছে এত প্রেশার লাগতো। তখন আমার একটা সিটি সেলার ফোন ছিল, নেটটা করতাম না, স্কাইপে মাঝে মাঝে কথা বলতাম। এই এত প্রেশার লাগতো যে আমিও ওই বই খুলে খালি কান্না করতাম যে আমি আসলে কি করব। এটা একটা সময় আপনি যে বললেন না যে কেমন ছিল, ওইটা যদি আমি এখন মনে করতে চাই, আমার কাছে মনে হয় না যে এখনো বিভীষিকা। হ্যাঁ, এখনো বিভীষিকা। হ্যাঁ, যে আমি এখন মনে হয় পারতাম না। কি করে পারলাম? হ্যাঁ, কি করে পারলাম আসলে। কিন্তু আসলে সময় সবকিছু করে দেয়, চলে যায়। হ্যাঁ, কি করেছেন ওই সময়? এই যে এত পড়াশোনা, এত প্রেশার, মানে মানসিক আনন্দের জন্য তাহলে কি করেছেন? লুকিয়ে হল থেকে বের হওয়া বা এরকম কোনো গল্প আছে কিনা? সিনেমা দেখতে যাওয়া? না, হ্যাঁ, সিনেমা দেখতে গিয়েছি। আমার একটা ফ্রেন্ড ছিল, ও খুব ইংলিশ সিনেমা দেখতো। ওই যে টুইলাইট সাগা ছিল তখন, ওই সময় আসছিল, ওগুলো আমরা বাসায় দেখতাম। কিন্তু মুভি দেখেছি অনেক, ও কার্টুন দেখতো, আমি হচ্ছে জাপানিজ কার্টুনগুলো দেখতাম, ওগুলো দেখেছি। আর আরেকটা কাজ আমি করতাম, আমার খুব প্রেশার লাগলে, এটা আমার এখনো করতে ইচ্ছা করে, যেটা হচ্ছে যে আমি একা কোনো কফি শপে গিয়ে খুব কাম অ্যান্ড কুল পরিবেশে বসে একা মানে কফি খাবো। এখন কি সেটা করার সুযোগ আছে? আপনি সংসদ সদস্য, সুযোগ নাই কোথাও গেলে। মিস করেন কিনা সেটা? হ্যাঁ, মানে আমার খুব ইচ্ছে করে। আরেকটা কাজ করেছি ওই সময়ে, দোতলা বাস ছিল, দোতলা বাসে উঠে আমি আর আমার ফ্রেন্ড সাভার চলে গিয়েছিলাম এবং সামনের সিটে, দোতলায় উঠে দোতলার বাসের সামনের সিটে বসে, এবং এটা আমার মনে হচ্ছিল এটা
এটা আমি তো একটা- পাখির চোখের মতো লাগে হ্যাঁ, দেখতে। এটা দেখার এই কাজগুলো করেছি। কোনো এলাকার কোনো সমস্যা হলে মিতুর কাছে গেলে সমস্যাটা সমাধান করা সম্ভব, আসলেই সম্ভব কিনা সামনে? এইটা একটা সমস্যা হয়, যেমন আমার ফোন নাম্বারটা খুব ওপেন, বাংলাদেশে যে কেউ চাইলে ফোন নাম্বারটা খুঁজে বের করতে পারে। এটা হয় কি, প্রয়োজনের ফোনের চেয়ে অপ্রয়োজনীয় ফোন আসে বেশি। আচ্ছা। হ্যাঁ, ধরেন আমারই এক স্যারের মেয়ে, তার বাসায় মুরগি নিয়ে তার দেবরের সাথে ঝগড়া হয়েছে, সে সেই কারণে আমাকে ফোন করেছে যাতে আমি ওই এলাকার ইউনোকে বলে দেই। আমি বলে মুরগি নিয়ে ঝগড়া হয়েছে, সেটা মানে এই জায়গায় মানুষ আমাদেরকে এক্সপেক্ট করে। হ্যাঁ, তো এই জায়গায় আসলে কিছু বলাও যায় না, আবার কিছু করাও যায় না অনেক ক্ষেত্রে। আবার বাড়ির ধরেন গাছপালা নিয়ে ঝগড়া হচ্ছে, কোনো জায়গায় জমি জমা নিয়ে ঝগড়া হচ্ছে, এই কারণে আমি বুঝিয়ে বলি অনেক সময়। তবে প্রয়োজনের চেয়ে অপ্রয়োজনীয় ফোন আসায় আমার কিছুটা কষ্ট হয় যে কোনটা আসলে আমি অপ্রয়োজন নিতে নিতে প্রয়োজনটা নিতে আমার তখন লোড হয়ে যায়। এটা একটা খুব সমস্যা। যদিও আমি আরেকটা জিনিস হচ্ছে, মানুষ মনে করে কি যে এমপিরা চাইলেই অনেক কিছু পারে। হ্যাঁ, এখন এবং অনিয়মটা চাপিয়ে দিতে চায়। আপনি অনেকের কাছেই তখনই প্রিয় হবেন যখন তার একটা অনিয়ম বা তার একটা মানে এমন একটা চাওয়া যেটা আসলে নীতির সাথে যায় না, সেই কাজটা করে দিতে পারলে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। অনেকে খুশি হয়। এটা কি বাংলাদেশের পলিটিক্সের একটা পার্ট? হ্যাঁ, এটা বাংলাদেশের পলিটিক্সের পার্ট। এবং আমি যখন নাগরিক কমিটিতে যাই, অনেকে আমাকে চেনে যে আমি নিজের জায়গায় খুব সৎ থাকার চেষ্টা করি। আমি নাগরিক কমিটিতে যাই, তখন আমার কাছে এখনও আসে নানান অফার যে স্কুলে ভর্তি করা দিবে এত টাকা, এইটা করে দিবে এত টাকা। কত অফার! মানে মানুষ আপনার জন্য বসে আছে, সে নিজে একটা অন্যায় করছে। দেখেন আপনি আপনার সন্তানকে কিভাবে দেখতে চান। মানে আপনি প্রথমেই তার স্কুল জীবনটা শুরু করছেন একটা অন্যায় দিয়ে, তাকে একটা সে যেটা ডিজার্ভ করে না, হ্যাঁ, অথবা যেটার জন্য তার আরো পড়াশোনা করা উচিত সেটাতে আর মনোযোগী না হয়ে এবং অন্যের একটা হক নষ্ট করে আপনি চাচ্ছেন যে আমার বাচ্চাটা যেন ওখানে ভর্তি হয়। হ্যাঁ, এবং তার বিনিময়ে টাকা দিতেও রাজি। তাহলে দেশের আসলে এই ধরনের রাজনীতিবিদদের সমস্যা নাকি অ্যাজ এ হোল সবার সমস্যা? এখন এই কাজটা তো আমি করে দেই না, কিন্তু কোনো না কোনো রাজনীতিবিদ তো করে দিয়েছেন, অথবা করতে পারে। হ্যাঁ, করতে পারেন। তার কাছে এখন আমি প্রিয় না সে প্রিয়? যে টাকা নিয়ে কাজ করে দিয়েছে অবশ্যই সে প্রিয় থাকবে, সে তার স্বার্থ উদ্ধার করে দিয়েছে। এইভাবেই দেশটা আসলে চলে। এবং এই জায়গায় আমাদের মতো মানুষদের কতটা সুযোগ তৈরি হবে আগামীতে, এটা নিয়ে আমি ভয়ে থাকি। কিন্তু এই ভয়টাকে আমি আবার মানে ধর্মীয় দিক থেকে, নীতিগত দিক থেকে চিন্তা করে করে আমি কাটিয়ে ফেলি যে ভালো মানুষ কিছু থাকে, সৎ মানুষ কিছু থাকে যাদেরকে আল্লাহ হেল্প করে। আমাকেও তো করেছে, দেখেন আপনি এখন এই পর্যন্ত আসায় হেল্প করেছে তো। একদম একদম। এই বিষয়গুলো নিয়ে আরো একটু বিস্তর আলোচনা আমরা করবো, আমাদেরকে আরো একটা বিরতিতে যেতে হচ্ছে। দর্শক দেখছেন স্যান্ডেলিনা সোপ নিবেদিত অদম্য নারী, পাওয়ার্ড বাই বিউটিনা ফেস ওয়াশ। আরো একটা বিরতির পর ফিরছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন স্যান্ডেলিনা সোপ নিবেদিত অদম্য নারী, পাওয়ার্ড বাই বিউটিনা ফেস ওয়াশ। আরও একবার আমন্ত্রণ, আমি জান্নাতুল কলি আপনাদের সঙ্গে আছি। আর এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনারা দেখছেন আমাদের আজকের গল্পের অদম্য নারীকে। আমাদের সঙ্গে আজকে রয়েছেন সংসদ সদস্য ডাক্তার মাহমুদা মিতু। গল্প করছিলাম আমরা। সংসদ সদস্য যখন বারবার বলছি, অনেকেরই আবার জানতে ইচ্ছে ছোট করে এনসিপির সাথে সংযুক্ত কিভাবে হলেন। পড়াশোনা তো অনেক আগেই চলে গেছে, কোটা আন্দোলনের সাথে সম্পৃক্ত, তার থেকেই যে আসা সেটা না আপনি বললেন গল্পের শুরুতে, কিন্তু এনসিপিতে যুক্ত হওয়া এবং এই যে আপনি সংসদ সদস্য হলেন, আপনি সংসদে যাচ্ছেন বা যাবেন, এই পুরো জার্নিটা। আমি আসলে চিন্তাও করি না আমি এনসিপিতে যুক্ত হব। তখন তো এনসিপির নামও ছিল না। হঠাৎ করে একদিন নাসিরউদ্দিন পাটোয়ারি আমাকে ফোন করে, আমি জানি না ও কোথায় আমার নাম্বার পেয়েছে, তো ফোন করেছে। আমি তখন বুঝতে পারি না, তো ওদেরকে মানে চিনেছি বা নাম জেনেছি, কিন্তু কখনোই বুঝতে পারি না যে কিসের জন্য ডাকছে। যখন ডেকেছে বলল যে, আমি প্রথমবার অত রেসপন্স করি না, পরের দিন আবার ফোন করলো,
আপা আপনাকে বলেছিলাম যে আপনি আসবেন কিনা, তো আমি বললাম ঠিক আছে, আমি দেখা করব। তো ওরা আমাকে ডাকশুতে ডাকলো। আমি ডাকশু চিনি না, কারণ আমার লাইফটা কিভাবে উঠেছে আমি সেটা তো আমি সেটা তো শুনলাম, বলেছি। তা আমি একদিন তারপর রিক্সা নিয়ে ডাকশুতে গেলাম, যাওয়ার পরে ওখানে সামান্তার সাথে দেখা হয়েছে, তুষারের সাথে দেখা হয়েছে, নাসির ছিল, নাসিরের সাথে দেখা হচ্ছে, নিভাও ছিল বোধহয়। তো ওরা আমাকে বলল যে আসেন, এবং কিছু একটা করতে চায়। তা বলছিলাম প্রথম দিন না আমি বুঝতে পারি না যে ওরা আসলে কি করতে চাচ্ছে। বললো যে আমরা একটা প্ল্যাটফর্ম করতে চাচ্ছি অরাজনৈতিক, তখন তো আমাদের নাগরিক কমিটি ছিল, অরাজনৈতিক প্ল্যাটফর্ম করতে চাচ্ছি, সেখান থেকে আমরা এই কাজগুলোকে করতে চাচ্ছি। তো তখন আমি বাসায় চলে আসলাম। তারপর খুব ভাবছিলাম যে আসলে কোথায় ডাকছে আমাকে, এটা যাওয়া কি উচিত। হ্যাঁ, তারপর আবার ফোন আসলো, আপা আপনি কিছু জানালেন না। তারপর আমি আমার হাজবেন্ডের সাথে আলাপ করলাম, বললো যে ঠিক আছে তুমি যাও এবং হ্যাঁ বলে দাও। তো আমি হ্যাঁ বললাম। এই এখন পর্যন্ত আপনার অভিজ্ঞতা, অর্থাৎ রাজনৈতিক যে অভিজ্ঞতা, এখন আপনার যে দায়িত্ব, আপনাকে কাজ করতে হবে অনেক বিজ্ঞ রাজনীতিবিদদের সাথে, অনেকের মাঝে বসতে হবে যারা পুরো জীবন কাটিয়েছেন রাজনীতি করে। এই বিষয়টা ভাবাই কিনা, কখনো নার্ভাস লাগে কিনা, চিন্তা করেন? নার্ভাস আসলে খুব যে লাগে তা না, আবার লাগে, খুব লাগে না। এর কারণ আমি হাসনাতকে দেখি, ওরাও কিন্তু ইয়াং পলিটিশিয়ান, ওরা পড়ছে, বুঝছে, জানছে এবং তাদের অনেকের চেয়ে অনেক ভালো করছে। হ্যাঁ, তো এই জায়গা থেকে, এবং আমি আমার আহ্বায়ককে দেখি, আমি ওকে খুব ফলো করি, নাহিদ ইসলামকে ফলো করি, ওর কথাগুলো ফলো করি। তো ওখান থেকে দেখি, আমার কাছে মনে হয় যে ওরা আমার চেয়ে এত ছোট, ওরা যদি এই জিনিসগুলোকে এত সুন্দরভাবে করতে পারে, এবং আমিও তো জিনিসগুলো আমি তো জার্নিটা পার হয়ে এ পর্যন্ত এসেছি, একটা জায়গায় আমি নিজেকে প্রমাণ করে তারপর এসেছি। তো ইনশাল্লাহ সামনের সময়টা এত বেশি কষ্ট হবে না, তবে চ্যালেঞ্জিং। যেদিন আপনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলেন, তার আগে তো একটা থাকে না যে একটা আওয়াজ, একটা কথা হচ্ছে, ওই রকম একটা পরিবেশের মধ্য দিয়ে আপনি গেছেন, কিন্তু যেদিন আপনি হলেন সেই দিন আপনি একা কি ভেবেছেন? সেই দিন আসলে একটা কীরকম একটা অনুভূতি ছিল, আসলে বোঝানো যায় না। তবে আমার কাছে সেই দিনের যদি সবচেয়ে সুন্দর স্মৃতি বলেন, যে আপনি দেখবেন যে নাহিদ ইসলাম আমাকে নিয়ে যাচ্ছে এবং কিভাবে যেন আমরা একই কালারের ড্রেস পরে গেছি। তো ওই জিনিসটা আসলেই আমার কাছে খুব স্মরণীয় জিনিস, এবং ওটা আমাকে অনেক সাহস দিয়েছে। আমার আহ্বায়ক, আমার পার্টির প্রধান, সে একজন নারীকে যেভাবে সাপোর্ট দিয়েছে, এটা মানে, এবং আমি লাইনে দাঁড়িয়ে ছবি তুলছিলাম, ওখানে অনেকগুলো প্রসেসিং থাকে, সেখানে সে হচ্ছে অপেক্ষা করেছে দাঁড়িয়ে। এটা দেখেন, আপনি অন্য কোনো রাজনৈতিক দলে আপনি এই ধরনের পরিবেশ আপনি কখনোই দেখবেন না, যে আপনার পার্টির প্রধান, এবং বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে তার মধ্যে এনসিপি সবচেয়ে বেশি তরুণ, এবং নারীদেরকে সবচেয়ে বেশি নারীরা এনসিপিতে আছে। অন্যান্য অনেক বেশি যে আছে সেটা বলবো না, বাট অন্যান্য দলের চেয়ে অনেক বেশি নারীরা আছে। এটার কারণ কিন্তু এই যে একটা সাপোর্ট, এবং এনসিপি সবসময় চায় যে নারীদের। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। রাজনৈতিক যাত্রায় নারীরাই, মানে নারীদের সিদ্ধান্ত নারীরাই নিক। এখন আপনাদের দেখে দেখে এই যে গ্রাম থেকে মেয়েরা সাহস পাচ্ছে, নারীদের জন্য আগামীর রাজনীতির পথ সুগম সুন্দর হবে কিনা, আপনি আপনার এলাকার থেকে সেই দায়িত্ব প্রতিনিধিত্ব করবেন কিনা? দেখেন, সংসদ সদস্য হিসেবে আমার কিন্তু কোনো নির্দিষ্ট এলাকা নেই। সেক্ষেত্রে আমি যে জিনিসগুলো চাই, আমি যে প্রধান যে কাজটা আমার, পলিসি লেভেলে নারীদেরকে নিয়ে আসা। এটা বলতে খারাপ লাগে, তারপরও আমি বলি যে নারীরা সাধারণত এখন পর্যন্ত আমরা নারীদেরকে কিভাবে দেখি, নারীদেরকে দেখি, ধরেন একটা ছেলে বক্তব্য দিচ্ছে, সে খুব ভালো বক্তব্য দেয়। একটা নারী বক্তব্য দিচ্ছে, সেও খুব ভালো বক্তব্য দেয়। একটা ছেলে উপস্থাপনা করে, সে খুব ভালো উপস্থাপনা করে। একটা মেয়ে উপস্থাপনা করে, কিন্তু মেয়েটার ক্ষেত্রে তার সৌন্দর্যটা আগে দেখে, তার গুণটা পরে দেখে। এটা হচ্ছে বাংলাদেশের মানুষের মানে একটা মেন্টাল কনসেপ্ট। এবং অনেকেই বলবে যে আপনি তো মেয়ে, আগায় যাবেন এমনিতেই, বাট আপনি যে যোগ্যতা দিয়ে এগিয়ে আসছেন এটা কিন্তু কেউ বলবে না। বাংলাদেশে একটা মানে মেয়েকে তার
যোগ্য অবস্থানের চেয়ে তার অবয়বটা বেশি মূল্যায়িত হয়। হ্যাঁ, মূল্যায়িত হবে ক্যামেরায়, ভিডিওতে আপনি দেখবেন আপনি কত ভালো বক্তা, সেটার চেয়েও আপনার শাড়িটা কোথা থেকে এলোমেলো হয়ে আছে ওটাই বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ, জনগণের সাথে, এবং ওটাই তারা সেল করে। আপনার গুণটাকে তারা সেল করে না। আপনি কত ভালো কথা বলবেন এটার চেয়েও ওইটাই বেশি সেল যোগ্য। তো এইসব জায়গায় আমি এটা কেন বললাম যে বাংলাদেশের যত আন্দোলন সংগ্রাম হয় সেই সংগ্রামের প্রথম সারিতে মেয়ে লাগবে বলেই মেয়েদেরকে নিয়ে আসা হয়। এটা এটা ইউনিভার্সাল ট্রুথ। এই মেয়েদেরকে আমি চাই, এই মেয়েদেরকে শুধুমাত্র একটা সংখ্যা হিসেবে মেয়ে লাগবে বলে মেয়েদেরকে নিয়ে আসে, কারণ মেয়েরা সামনে থাকলে পুলিশের গুলিটা পুলিশ একটু ভেবে চিন্তে গুলি করে। তো এই জায়গা থেকে আমি চাই বাংলাদেশের নারীরা এমনভাবে রাজনীতিতে থাকুক যারা পলিসি নিয়ে কথা বলতে পারবে, বাংলাদেশের সাথে অন্য দেশের আন্তর্জাতিক চুক্তিতে কি হচ্ছে এটা নিয়ে কথা বলবে। নারীর রাজনৈতিক অংশগ্রহণ এটা শুধু মাঠে নয়, সিদ্ধান্ত গ্রহণের জায়গায় হোক, এই জায়গাগুলোকে আমি নিশ্চিত করতে চাই। এছাড়াও আমি আরও একটু বলি যে আমাদের নারীরা অনেক বেশি হেলথ ইস্যুতে ভোগে। হ্যাঁ, এইটা জায়গায় খুব ভালো কাজ করার সুযোগ আছে, যেটা আসলে আমরা কাজ করি কিন্তু একদম প্রপার ওয়েতে হয় না, সেটাকে আরো পলিশ করে আরো পলিশ করার একটা চিন্তা ভাবনা আমার। আর আপনার রাজনৈতিক ক্যারিয়ারে আপনাকে কোথায় দেখতে চান, ছোট করে শুনবো। এটা আপনাকে আমি বলতে চাই না। বলতে পারেন চাইলে, আমরা শুনি, আমরা চিন্তা করি। এটা আসলে এটা একটা মজার ইয়ে আছে। তো নাহিদ যখন বললেন, আমি আসলে আমার 2013 সালের একটা স্ট্যাটাস আছে, এটাও বলা উচিত না যে আমি কখনো নিজেকে সংরক্ষিত আসনে দেখতে চাই না। মানে এটা আমি একদম ওপেনলি লিখেছিলাম যে এটা আমার জন্য 2013 সালে, এবং এটা স্ক্রিনশটটা আমি রেখে দিয়েছি এবং এটা আমি নাহিদ ইসলামকে পাঠিয়েছি। আমার ইচ্ছা ছিল, ট্রুলি ইচ্ছা ছিল যে জনগণের মধ্যে থেকে আমি উঠে আসব। তো তখন নাহিদ বলল কি, আপা অমুক আপা কিন্তু প্রথমে সংরক্ষিততে থেকে তারপর কিন্তু খুব ভালো করছেন এবং তিনি এখন জনগণের প্রতিনিধি হওয়ার মতো যোগ্য হয়ে উঠেছেন, তা আপনি আগে এটা যান, কোনো অসুবিধা নাই। তারপর আমি বললাম যে না, আমি অমুক আপা হতে চাই না। তখন ও বললো কি হতে চান? আমি বললাম যে আমি তো বেগম জিয়া হতে চাই। হ্যাঁ, তখন ও হাসলো, বলে হ্যাঁ হবেন ইনশাল্লাহ। আমার পার্টিতে সেই সুযোগ আছে কিন্তু, যে একজন নারী তিনি দলীয় প্রধান হতে পারেন, তিনি দেশের প্রধান হতে পারেন। তো সেই জায়গা থেকে আমার স্বপ্ন নিজেকে বেগম জিয়ার জায়গায় দেখা। আমি নিজেকে এমন জায়গায় দেখতে চাই যেই জায়গা থেকে আমি পলিসিগতভাবে খুব স্ট্রংলি নারীর জন্য পলিসি তৈরি করা আমার নিজের ইয়েতে থাকে, নিজের সক্ষমতায় থাকে। আমরা একজন অদম্য নারীর গল্প আজকে দর্শকদের কাছে তুলে ধরছিলাম। আপনার গল্প নিশ্চয়ই অনেকেই অনুপ্রাণিত হবেন, অনেকের শুনে অনেক ভালো লাগবে, জীবনকে অন্যভাবে দেখার চেষ্টা করবেন। নিজেকে একদম যদি গুছিয়ে বলতে বলি খুব ছোট করে, তাহলে মাহমুদা বিতু কেমন, কি? আমি গুছিয়ে নিজের কথা না বলি, কিন্তু নিজের শক্তিটা আসলে বলি যে আমার শক্তিটা কোথায়। আমি কখনোই হতাশ হই না এবং আমি কখনোই পারবো না, হবে না, এই নেগেটিভিটিটা আমি ধারণ করি না। ঈদের আপনার দর্শকদের জন্য, আপনার যারা আপনাকে পছন্দ করেন তাদের জন্য একটা বিশেষ অনুরোধ আমার পক্ষ থেকে আপনার জন্য থাকবে। আমি জানি যে আপনি ছোটবেলায় গান করতেন, আপনি নিজেই বললেন আজকে আপনি নাচও করতেন। আমাদেরকে আজকে একটা গান শোনান ঈদের দর্শকদের জন্য। হ্যাঁ, আপনি এটা আগেও রিকোয়েস্ট করে রেখেছিলেন। একদম একদম। এখন আমি আসলে অনেক আগে গান করেছি, তো এটা ধরেন আজ থেকে আরো 10-15 বছর আগে, তো এর মাঝখানে আমি আর গান করি নাই। তারপর আমি একটু চেষ্টা করে দেখি, প্লিজ। নব আনন্দে জাগো আজি, নব রবি কিরণে শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে, নব আনন্দে জাগো আজি, উৎসারিত নবজীবন নির্ঝর উচ্ছ্বাসিত।
আর পারছি না। চমৎকার চমৎকার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। একটা অন্য রকম মিতুর সাথে আজকে আমাদেরকে পরিচয় হলো, আমাদের পরিচয় হলো। থ্যাংক ইউ, আপনারাও পরিচয় করিয়ে দিয়েছেন সেটা। অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। Thank দর্শক you. দেখছিলেন ঈদে নিউজ 24 এর বিশেষ আয়োজন স্যানিটেনা সোপ নিবেদিত অদম্য নারী, পাওয়ার্ড বাই বিউটিনা ফেস ওয়াশ। সঙ্গে ছিলেন যারা, অনেক ধন্যবাদ। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। সবার ঈদ ভালো কাটুক সেই প্রত্যাশা।